সিডলিং ট্রে সিডলিং ট্রে আমরা কোকোবিট দিয়ে চারা একটা করে বীজ দিয়ে আমি চারা তৈরি করি। আচ্ছা 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 কোকোবিট সেটা আবার কি? এটা একটু ধরেন একটা চারা তৈরির মিডিয়া, ধরেন এটা নারকেলের ছোবড়া থেকে হয়। নারকেলের ছোবড়া থেকে? নারকেলের ছোবড়া প্লাস এটা সার, এটা একটা জৈব সার। আচ্ছা। নারকেলের ছোবড়া আপনার কেঁচো সার, বাংলায় কথা কেঁচো সার আছে, আরো কিছু রাসায়নিক দ্রব্যের সাথে মিক্সড করে এটা কোকোবিট তৈরি হয়। ব্লক ভিজায়া মানে এর ভিতরে লবণাক্ত কিছু অংশ থাকে, এগুলো ধুইয়া পরিষ্কার করে তারপরে আপনার ভার্মি কম্পোস্ট আর রাসায়নিক দ্রব্য দিয়ে এটা তৈরি করা হয়। ধরেন আপনার এই আমি যে চারা দেবো, চারার যে বীজটা রোপণ করবো, এই যে বীজে যেন কোনো ক্ষতি না হয়, যে আপনার ট্রাইকোডার্মা আছে, এরকম জাতীয় আরো কিছু রাসায়নিক দ্রব্য আছে, এগুলো মিক্সড করলে বীজের কোনো ক্ষতি হয় না, বীজটা তাড়াতাড়ি বের হয়ে আসে। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার। প্রিয় দর্শক, সাম্প্রতিক বছরগুলোতে চাষাবাদে এসেছে ব্যাপক পরিবর্তন। সনাতন পদ্ধতির পরিবর্তে চাষাবাদ হচ্ছে আধুনিক সার প্রযুক্তিতে। আর এক্ষেত্রে সারের গুরুত্ব নতুন করে বলার কিছু নেই। এক্ষেত্রে রাসায়নিক সারের পাশাপাশি বিভিন্ন ধরনের জৈব সার, বিশেষ করে কোকোডাস্ট, ভার্মিকম্পোস্ট এবং ট্রাইকোকম্পোস্ট সার দারুণ জনপ্রিয় হচ্ছে। আমরা এসেছি সিরাজগঞ্জ সদরে, যেখানে এইসব সার ব্যবহার করে চারা উৎপাদন থেকে শুরু করে বিভিন্ন ফল বা ফসল চাষাবাদ করা হচ্ছে। কিভাবে সম্ভব হচ্ছে এটি, এসব নিয়ে আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আর সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম মিন্টু। আসসালামু আলাইকুম হাসান আলী ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আচ্ছা, আমরা শুনেছি যে আপনার এখানে বিভিন্ন ধরনের চারা উৎপাদন হয় এবং আমরা আসলে এসে দেখছিও, তাই আমরা একটু বিস্তারিত জানতে চাই আপনার এই পলিনেট হাউসে কী কী ধরনের চারা রয়েছে এবং কী কী ধরনের সার রয়েছে, কীভাবে উৎপাদন করে, একটু যদি দেখান আমাদের। আসেন, এটা দেখেন, আমাদের এটা হচ্ছে মরিচ। আমাদের এখানে এটা মরিচের চারা। এটা আমাদের এখানে আছে মরিচ, টমেটো, বেগুন, ফুলকপি, পাতাকপি, পেঁপে, ভালো ভালো পেঁপে, উন্নত জাতের পেঁপে, যেগুলা খাইতে মিষ্টি এবং হাইব্রিড জাত, মাটির আদাত উপর থেকে ধরবে, ফলন বেশি, এগুলা নিয়ে কৃষক অনেক উপকৃত হবে। আচ্ছা আচ্ছা, তো আমরা চারার বিষয়ে জানবো। তার আগে আপনি যে একটা মনে হচ্ছে শেডের মধ্যে রয়েছে, এই শেডটা আসলে কিভাবে তৈরি করেছেন, যেটাকে পলিনেট হাউস বলে সম্ভবত, আসলে এই শেডটা একটু যদি আমাদের একটু বিস্তারিত বলেন। যে আমাদের এলাকায় এই নার্সারি নাই, বা আমাদের কৃষক সব যায় বগুড়া, চান্দাইকোনা, ওই দিক যায়। তো অনেক দিন ধরে চিন্তা ভাবনা করে দেখলাম, আবার দু এক জায়গায় ঘুরে ঘুরে দেখছি যে এই পলি হাউস যেগুলো যে জায়গায় আছে, বগুড়া আছে, নাটোর আছে, ওই জায়গাগুলোতে দেখছি, দেখে আমরা নিজেরা একটু উদ্যোগ নিলাম। উদ্যোগ নিয়ে আমরা বগুড়া গাইবান্ধা থেকে মিস্ত্রি, মানে পলি হাউস যে তৈরি করে, সেই মিস্ত্রিগুলো নিয়ে এসে আর মালামাল কিনে নিয়ে এসে এটা তৈরি করলাম। আচ্ছা, কতটুকু জায়গার উপর আপনার এই হাউসটা এবং এটি তৈরি করতে কত খরচ হয়েছে? ধরেন এটা 41 বাই 90 ফিট, প্রায় 8 শতকের মধ্যে তৈরি হয়েছে। সর্বমোট 8.5 লক্ষ টাকা খরচ হয়েছে। 8.5 লক্ষ টাকা এটা শুধু হাউস করতে, তারপরে আরো আনুষঙ্গিক কোকোবিট আছে, চারা কিনা আছে, লেবার খরচ আছে, এগুলো দেওয়া আরো কষ্ট বেশি হয়েছে। এনডিপির হালিম ভাই পরামর্শ দিল, তো সেখান থেকে কিছু ঋণও নেওয়া হয়েছে, অনেক টাকার ব্যাপার। তো সেখান থেকে সহযোগিতা, তারাও আর্থিক সহযোগিতা করছে, তারপরে তারা ঋণও দিছে। আচ্ছা, আমরা একটু দেখতে চাই প্লাস্টিকের এগুলো ট্রে মতো মনে হচ্ছে। এটা হচ্ছে সিডলিং ট্রে। আমরা কোকোবিট দিয়ে চারা একটা করে বীজ দিয়ে আমি চারা তৈরি করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোকোবিট সেটা আবার কি? এটা একটু ধরেন একটা চারা তৈরির মিডিয়া, ধরেন এটা নারকেলের ছোবড়া থেকে হয়। নারকেলের ছোবড়া প্লাস এটা সার, এটা একটা জৈব সার। আচ্ছা। নারকেলের ছোবড়া আপনার কেঁচো সার, বাংলায় কথা কেঁচো সার আছে, আরো কিছু রাসায়নিক দ্রব্যের সাথে মিক্সড করে এটা কোকোবিট তৈরি হয়। ব্লক ভিজায়া
মানে এর ভিতরে লবণাক্ত কিছু অংশ থাকে, এগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে আপনার ভার্মি কম্পোস্ট আর রাসায়নিক দ্রব্য দিয়ে এটা তৈরি করা হয়। ধরেন আপনার এই আমি যে চারা দেবো, চারার যে বীজটা রোপণ করবো, এই যে বীজে যেন কোনো ক্ষতি না হয়, এই যে আপনার ট্রাইকোডার্মা আছে, এরকম জাতীয় আরও কিছু রাসায়নিক দ্রব্য আছে, এগুলো মিক্সড করলে বীজের কোনো ক্ষতি হয় না, বীজটা তাড়াতাড়ি বের হয়ে আসে। আচ্ছা আচ্ছা, এগুলোকে সব মিক্সার করে তারপরে এই যে ছোট ছোট হচ্ছে পাত্রে, সেই পাত্রগুলো রাখা হচ্ছে। হ্যাঁ, আমি ওয়ান টাইম কাপের ভিতরে কোকোপিটটা দিতেছে, দিয়ে একটু ফোঁটা করে ওর ভিতরে একটা একটা করে বীজ দিয়ে আবার ঢেকে দিতেছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে পেঁপের বীজ, এটা পেঁপের বীজ দেওয়া হইতেছে। পেঁপের বীজ দেওয়া হচ্ছে। এর মধ্যে আসলে কোনো পোকামাকড় ঢোকার কোনো সুযোগ নেই না, এখানে কোনো বাইরের যে পোকামাকড় ভিতরে আসতে পারে না। তারপরে বাইরে যে আবহাওয়া, দূষিত আবহাওয়া থেকে চারা রক্ষা পায়। তারপর অতিরিক্ত তাপমাত্রা আছে, আমাদের শেড নেট আছে, তাপমাত্রা কমায়। এরকম বৃষ্টি থেকে চারা রক্ষা করে, বৃষ্টির কারণে তো চারাই হয় না। ও আচ্ছা, এখানে হচ্ছে সবকিছু নিয়ন্ত্রণ করা, নিয়ন্ত্রণ, অল এভরিথিং নিয়ন্ত্রণ হয়। এই যে পলিনেটর হাউসের মাধ্যমে যে আধুনিক পদ্ধতি চারা উৎপাদনের ক্ষেত্রে আসলে এখানে মানে লাভ লসটা কি একটু যদি বলেন। লাভ লস ধরেন, আগের যে পদ্ধতি চারা তৈরি হইতো, ওই চারা জমিতে দেওয়ার পরে চারা 80% 40% মারা যেত। আর আমাদের এই চারার মৃত্যু হার মাত্র 1 থেকে 2%, শতকে 1 থেকে 2টা মারা যায় বা না যায়। এই চারাদের শিকড়গুলো আছে, এই শিকড়ের কারণে, এত বড় শিকড়, হ্যাঁ, এই শিকড়ের কারণে চারাগুলা জমিতে অল্পতে লেগে যায়, আর মৃত্যুর হার কম একমাত্র। এই চারাটা এটা মনে হচ্ছে একটু ব্যতিক্রম, এটা কি? এটা হচ্ছে লাল বাঁধাকপি। এটা আপনার খুব পুষ্টিকর একটা সবজি। হ্যাঁ, গত কয়েক বছর ধরে এই লাল বাঁধাকপির আলোচনা বেশ রয়েছে। এটা মানে আগে ছিল না, এখন আইছে। মানে আমাদের যে বিএসরা বা সরকারি যে কর্মকর্তা ওরা বা আমাদের এনডিপির হালিম ভাইরা আছে, তারা আমাদের এটা করতে বলছে যে এটা পুষ্টিকর খাদ্য সবজি, এটার চাহিদা আছে বাজারে, এটা আপনারা করেন, এটা আমরা কৃষকদের দেব, কৃষকরা এটা চাষাবাস করে অনেক স্বাবলম্বী হবে। আচ্ছা, তো আপনার কাছে কি মনে হয় যে এই যে চারা উৎপাদনের ক্ষেত্রে কোন কোন বিষয়ে লক্ষ্য রাখা উচিত? ধরেন চারা উৎপাদনের লক্ষ্য রাখতে হবে, বীজটা যখন রোপণ করি, বীজটা যেন জার্মিনেশনটা ভালো হয়, ট্যাগ বের করে দিলে চারাটা মার যায় না। আর কোকোপিটটা ভালো আসলো কিনা এটা খেয়াল রাখতে হবে। আর ঠিক মতো পানি ছাড়া তো চারা হবে না, সকাল বিকাল পানিটা ঠিক একই মাপে দিতে হবে। আর কখন এই পোকা আসলো নাকি, ভিতরে পোকা কিছু মেডিসিন দেওয়া লাগে, ওটা একটু লক্ষ্য রাখতে হয়। এইগুলা খেয়াল রাখলে এই চারাটা সুস্থ সবল থাকে। সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় কৃষকরা তাদের গরুর গোবর, ঘাসের উচ্ছিষ্ট, ডিমের খোসা সহ আরও বিভিন্ন কিছু দিয়ে তারা তৈরি করছেন ট্রাইকো কম্পোস্ট, জৈব সার, এবং সেগুলো জমিতে দিয়ে ফসল উৎপাদনের ক্ষেত্রে কিন্তু একদিকে যেমন নিরাপদ খাদ্য পাচ্ছে, সেক্ষেত্রে তাদের উৎপাদন খরচও কম হচ্ছে। এই ট্রাইকো কম্পোস্ট সার কীভাবে আসলে তৈরি হয় সেই বিষয়টি জানার জন্য আমরা একটু কথা বলতে চাই এনডিপি, ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এনডিপির মাঠ পর্যায়ের একজন কর্মকর্তা হাফিজুর রহমান। হাফিজুর রহমান ভাই, আমরা একটু জানতে চাই যে আপনারা তো কৃষকদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিচ্ছেন, আমরা এই যে ট্রাইকো কম্পোস্ট সার কীভাবে তৈরি হয় এবং এর উপকারিতা কি একটু যদি জানান। আসলে মূলত হলো সিরাজগঞ্জের গরুর খামারিদের প্রধান সমস্যা হলো গরুর গোবর। এই গোবরগুলো তারা সঠিকভাবে ব্যবহার করা জানে না বা জানতো না। তো আমরা এনডিপি থেকে পিকেসএফের সহযোগিতায় এবং অর্থায়নে ট্রাইকো কম্পোস্ট শুরু করলাম খামারিদের পর্যায়ে। এই গরুর গোবরটা যাতে সঠিকভাবে আমরা কৃষকের জমিতে ব্যবহার করতে পারি, সেই প্রসেসিংটা করার জন্য আমরা ট্রাইকো কম্পোস্টে হাউস করে দিলাম। এই হাউজে গোবরটা যাতে নষ্ট না হয়, এই হাউজে এদের এই গোবরটা রাখা হয়, প্লাস এর সাথে এই গরুর উচ্ছিষ্ট খাবার যেগুলো খড়, কাঁচা ঘাস,
এবং ডিমের খোসা এগুলো মিশ্রণ করা হয়। পাশাপাশি ট্রাইকোডার্মা নামে একটা আছে, এই ট্রাইকোডার্মাটা গোবরের মাঝে 1 ফুট গোবর এরপরে কিছু ট্রাইকোডার্মা মিশিয়ে দিলে পরে আপনার গোবরটা ভালো ডাইজেস্ট হয়। এবং এই গোবরটা 5 মাস 4 মাস 5 মাস 6 মাস হলে পরে এই গোবরটা আমরা আরেকটা মেশিনের মাধ্যমে ভাঙায় এটা প্রসেসিং ট্রাইকো কম্পোস্ট সার তৈরি করা হয়। এই সারটা কৃষকদের জমিতে, সবজি জমিতে, ধানের জমিতে, বিভিন্ন ফসলে ব্যবহার করা হয়। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার।